আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার সাথে মজা করতে আমার খুব ভালো লাগে। মজাও তো আমারও খুব আসে, কিন্তু যদি তোমার স্বামী জানতে পারে তাহলে আমাদের কি হবে? আমাদেরকে মজা করা থেকে কেউ আটকাতে পারবে না, না আমার স্বামী আর না অন্য কেউ। তুমি ভয় পেও না, আমি একজন আইপিএস। সেটা তো আমি জানি, কিন্তু মজা করার জন্য আমাদের এভাবে হোটেলের ঘরে দেখা করাটা ঠিক নয়। ওসব আমি জানি না। আমার তোমাকে ছাড়া কোথাও ভালো লাগে না, তোমার এভাবে আমাকে ভালোবাসা। মন তো আমারও টেকে না তোমাকে ছাড়া, কিন্তু আমার ভেতর থেকে একটু ভয় লাগছে। তুমি শুধু মজা করার কথা ভাবো, বাকি সব আমি দেখে নেব কার কি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা রোজ এখানেই দেখা করব মজা করার জন্য। বাকি সব তুমি দেখে নিও কার কি করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমি চলি, ডিউটির সময় হয়ে গেছে। আরও কিছুক্ষণ থেকে যাও, একটু ভালোবাসা করি, তারপর চলে যেও। কালের অপেক্ষা আমি করতে পারছি না। থাকতে পারবো না, আমাকে যেতে হবে। ভালোবাসা আমরা কাল করব সারাদিন। ঠিক আছে, আর তুমিও সাবধানে যেও। বন্ধুরা, আজকের গল্প রাজস্থানের জয়পুর শহরের তপ্ত রাস্তা থেকে উঠে এসেছে। এমন একজন সহজ সরল অটো চালানো স্বামী যে নিজের রক্ত জল করে তার স্ত্রীকে পুলিশ অফিসার বানিয়েছে। কিন্তু সেই স্বামী কি জানত যে স্ত্রীর জন্য সে নিজের হাতে কড়া ফেলছে, সেই একদিন খাঁকির অহংকার আরেক পরপুরুষের নেশায় অন্ধ হয়ে তাকে মাঝ রাস্তায় অপমান করে বাড়ি থেকে বের করে দেবে? এই দুজনের শান্ত জীবনে একদিন এমন ঝড় এলো যখন সময় তার চাকা ঘোরালো এবং সেই গরিব অটোওয়ালা ওই শহরেরই সবচেয়ে বড় পুলিশ অফিসার হয়ে ফিরে এলো। তারপর সেই অহংকারী স্ত্রীর যে ভয়ানক পরিণতি হলো তা দেখে পুরো জয়পুর শহরের আত্মা কেঁপে উঠল। গল্পে পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। আর বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম অবশ্যই জানাবেন, যাতে আমি জানতে পারি আমার আওয়াজ কোথায় কোথায় পৌঁছচ্ছে। কারণ আপনাদের বন্ধু আরজে সবসময় আপনাদের জন্য এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসতে থাকবে। তো চলুন শুরু করি এই সংগ্রামময় গল্প। সূর্য আগুন ঝরাচ্ছিল আর জয়পুরের রাস্তায় এমন মনে হচ্ছিল যেন কেউ জ্বলন্ত কয়লা বিছিয়ে দিয়েছে। সেই তপ্ত দুপুরে একটি পুরনো অটো তার পুরো গতিতে ছুটছিল। অটো চালকের নাম ছিল মোহন। মোহনের জামাকাপড় ঘামে পুরোপুরি ভিজে গিয়েছিল এবং তার কপাল থেকে ঘামের বিন্দু ঝরে তার চোখে পড়ছিল। কিন্তু মোহনের চেহারায় কোনো ক্লান্তি ছিল না। তার চোখে এক অদ্ভুত চমক এবং শান্তি ছিল। এই চমক অন্যকারের জন্য নয়, বরং তার স্ত্রী কবিতার জন্য ছিল। মোহন তার পুরো যৌবন ওই অটোর চাকার সাথে ঘষে দিয়েছিল, যাতে তার স্ত্রী কবিতার স্বপ্ন উড়ান পেতে পারে। সে প্রায়শই অটো চালাতে চালাতে ভাবত যে যখন কবিতা তার পুলিশের উর্দি পরে বাড়ি থেকে বেরোয়, তখন পুরো পাড়া তাকে কত সম্মানের সাথে দেখে। মোহন নিজে তো বেশি পড়াশোনা জানত না, সে কেবল একজন গরিব মানুষ ছিল, কিন্তু সে দিনরাত এক করে নিজের পেট কেটে নিজের স্ত্রীকে এই জায়গায় পৌঁছে দিয়েছিল। আজও সে যাত্রীদের তাদের ঠিকানায় নামিয়ে দেওয়ার জন্য শহরের ভিড়ভাট্টাপূর্ণ রাস্তায় নিজের অটো ছোটাচ্ছিল, যাতে সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় সে তার স্ত্রীর জন্য ভালো কোনো জিনিস কিনে নিয়ে যেতে পারে। হঠাৎ একটা বড় চৌরাস্তায় ট্রাফিক পুলিশের একজন হাত দেখিয়ে মোহনের অটো থামিয়ে দিল। মোহন ইতস্তত করে ব্রেক কষল এবং অটো থেকে বাইরে বেরোল। হাবিলদার খুব কড়া আর রুক্ষ গলায় বলল যে তুমি ট্রাফিক নিয়ম ভেঙেছ এবং তোমাকে এর জন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। মোহন অবাক হয়ে গেল, কারণ সে সবসময় খুব সাবধানে তার অটো চালাত। সে তার দুই হাত জোর করে খুব নম্রভাবে বলল যে স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। আপনি চাইলে চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা যে কোনো মানুষকে জিজ্ঞেস করে নিন, কিন্তু পুলিশওয়ালারা তার একটা কথাও শোনার জন্য প্রস্তুত ছিল না। খাকি উর্দির অহংকারে তারা পরিষ্কার বলে দিল যে হয় চুপচাপ জরিমানা দাও, নয়তো আমাদের সাথে থানায় চলো। থানার নাম শুনতেই মোহনের চেহারায় ভয়ের বদলে স্বস্তির একটা হাসি ফুটে উঠল। তার মনে পড়ল যে তার স্ত্রী কবিতার পোস্টিং দুদিন আগে ওই এলাকার থানায় হয়েছে। মোহনের মনে হল যে এ তো খুব ভালো কথা। সে তার স্ত্রীর সামনে যাবে আর পুলিশওয়ালারাও বুঝে যাবে যে ইনি ইন্সপেক্টর ম্যাডামের স্বামী এবং তাকে সম্মানের সাথে ছেড়ে দেবে। সে ভয় না পেয়ে বলল যে আমি কোনো জরিমানা দেব না, আপনারা আমাকে সানন্দে থানায় নিয়ে চলুন। মোহনের নিজের ভালোবাসার ওপর পুরো বিশ্বাস ছিল। তার মনে হল যে কবিতা তাকে সাহায্য করবে এবং ওই হাবিলদারদের বকাবকি করবে যে তারা একজন নির্দোষ অটোওয়ালাকে রাস্তায় কেন বিরক্ত করল। পুলিশওয়ালারা মোহনকে তাদের সাথে জিপে বসিয়ে থানায় নিয়ে গেল। থানায় পৌঁছতেই মোহনের চোখ চারিদিকে কবিতাকে খুঁজতে লাগল। তাকে এক কোণে রাখা একটা ভাঙা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। মোহন মনে মনে খুব খুশি ছিল এবং ভাবছিল যে এখনই কবিতা তার কেবিন থেকে বাইরে আসবে এবং নিজের স্বামীকে দেখে দৌড়ে চলে আসবে। তখনই সে দেখল যে ইন্সপেক্টর কবিতা তার কেবিন থেকে বেরিয়ে আসছে। সে ফোনে কারোর সাথে খুব রাগের সাথে কথা বলছিল। মোহন শুনল যে কবিতা বলছিল যে আমার নামের ভুল ফায়দা তুলো না, আমি নিজের পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছি, আর এরপর থেকে আমার কাছে এমন কোনো আশা রেখো না। ফোন কেটে কবিতা পাশে দাঁড়িয়ে থাকা সিপাহীকে জিজ্ঞেস করল যে এই অটোওয়ালাকে এখানে কেন এনেছ। সিপাহী মাথা নিচু করে জবাব দিল যে ম্যাডাম, এ নিয়ম ভেঙেছে আর এখন জরিমানা দিতে অস্বীকার করছে।
নিজের স্ত্রীর গলার আওয়াজ শুনতেই মোহন নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়ল আর খুব ভালোবাসা এবং আশায় ভরা চোখে কবিতার দিকে তাকাতে লাগল। তার মনে হলো যে এবার কবিতা তাকে চিনতে পারবে, তার কাছে আসবে এবং হাসবে। কিন্তু পরের মুহূর্তেই যা হলো তা মোহনের পুরো দুনিয়া তছনছ করে দিল। কবিতার চোখে চেনার কোনো চমক ছিল না, বরং তার চোখে এক অদ্ভুত অহংকার, ঘৃণা আর রাগ ভরা ছিল। কবিতা তার স্বামী মোহনকে একজন সাধারণ অপরাধীর মতো ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। সে মোহনের ঘামে ভেজা ময়লা জামাকাপড় দেখে মুখ বাঁকাল এবং খুব কঠোর সুরে বলল, এই লোকটা জরিমানা না দিলে এর অটো এখনই এই মুহূর্তে বাজেয়াপ্ত করো আর একে ধাক্কা মেরে আমার থানা থেকে বের করে দাও। মোহনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার নিজের কানের উপর বিশ্বাস হচ্ছিল না যে সে কি শুনছে। যে স্ত্রীকে সে নিজের পেট কেটে পড়িয়েছিল, যার জন্য সে শীত গ্রীষ্ম দেখেনি, আজ সে সবার সামনে তাকে চিনতে অস্বীকার করছে। মোহনের চোখে কান্নার সমুদ্র উথলে উঠল। সে কাপা গলায় কবিতার নাম নিয়ে কিছু বলতে চাইল, কিন্তু কবিতা খুব রুক্ষভাবে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। কবিতা হাবিলদারকে চিৎকার করে বলল যে তোমরা আমার মুখ কি দেখছ, এই লোকটাকে এখান থেকে বের করো আর এর ভাঙাচোরা অটোটা ভেতরে দাঁড় করিয়ে দাও। এর যদি নিজের অটো চাই তবে কাল গিয়ে কোর্ট থেকে কাগজ নিয়ে আসবে। মোহনকে দুজন সিপাহী কলার ধরে খুব নির্মমভাবে হিচড়ে টানতে টানতে থানার বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। মোহন বাইরে রাস্তার ধুলোয় পড়ে গেল। তার চোখের সামনে ঘন অন্ধকার নেমে এলো। যে অটোর রোজগার দিয়ে সে কবিতার দামি বই কিনেছিল, যে অটো চালিয়ে সে কবিতার ট্রেনিংয়ের খরচ জুগিয়েছিল, আজ সেই অটোই কবিতা তার অহংকারে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। রাস্তায় যাতায়াত করা লোকেরা তার ওপর হাসছিল। মোহন কাঁদতে কাঁদতে খুব ভারী পায়ে নিজের বাড়ির দিকে হাঁটতে লাগল। তার হৃদয় খুব বাজেভাবে ভেঙে গিয়েছিল। রাস্তায় চলতে চলতে তার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল, যখন কবিতা সারা রাত ধরে পড়ত আর মোহন তার জন্য জেগে চা বানাত। বাড়ি পৌঁছে মোহন তার বৃদ্ধা মা সুমিত্রাকে জড়িয়ে ধরে কোনো ছোট বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদতে লাগল। সে তার মাকে থানার পুরো ঘটনাটা জানাল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল যে মা, আমার কবিতা এতটা বদলে গেছে যে সে আমাকে সবার সামনে অপমান করল আর আমার রুটি রুজি, আমার অটোটাও ছিনিয়ে নিল। সে আমাকে দেখে এমন অচেনা হয়ে গেল যেন আমাকে চেনেই না। সুমিত্রার চোখ দিয়েও কান্নার ধারা বইতে শুরু করল। তিনি নিজের ছেলের মাথায় ভালোবেসে হাত বুলিয়ে বললেন যে বাবা, আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম যে এই মেয়ে একদিন আমাদের বাড়িটাকে বরবাদ করে দেবে। তোর মনে আছে বিয়ের কিছুদিন পরেই সে কিভাবে জেদ ধরেছিল যে তাকে আরও পড়তে হবে আর বড় অফিসার হতে হবে। আমাদের কাছে দুবেলা রুটির পয়সা ছিল না, তবুও তুই দিন রাত রক্ত জল করেছিস, মজদুরি করেছিস, অটো চালিয়েছিস আর তাকে পড়িয়েছিস। আজ সে অফিসার হয়ে গেছে, তাই তার আমাদের দারিদ্র্য আর তোর ছেঁড়া জামাকাপড় দেখে লজ্জা পেতে শুরু করেছে। মোহন নিজের মায়ের বুকে মাথা রেখে চুপচাপ কাঁদতে থাকল। তার হৃদয়ে এত গভীর একটা কষ্ট ছিল যা কাউকে দেখানো যাচ্ছিল না। অন্যদিকে কবিতাকে সরকারের তরফ থেকে শহরের খুব ভালো একটা এলাকায় একটা বড়সড় সরকারি বাড়ি দেওয়া হয়েছিল, আর সে সেখানেই খুব শানের সাথে থাকত। পরের দিন কবিতা নিজের বাড়িতে বসে অপেক্ষা করছিল যে মোহন ঘাবড়ে গিয়ে আসবে, তার পায়ে পড়বে আর কোর্টের কাগজ নিয়ে নিজের অটো ছাড়িয়ে দেওয়ার ভিক্ষে চাইবে। সে মোহনকে নিচু দেখাতে চাইছিল, কিন্তু সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আর পুরো দিনটা কেটে গেল, মোহন সেখানে এলো না। মোহনের এই আচরণে কবিতার অহংকার আরও বেশি আহত হল। তার মনে হলো যে একজন সামান্য অটোওয়ালার এত সাহস কিভাবে হলো যে সে তাকে উপেক্ষা করে। সে রাগে ফুঁসতে লাগল আর সোজা নিজের সরকারি পুলিশের গাড়িতে করে মোহনের সেই ছোট্ট বাড়িতে পৌঁছে গেল। বাড়ির ভেতরের দৃশ্য দেখে তার রক্ত ফুটে উঠল। মোহন খুব শান্তভাবে মেঝেতে বসে তার বৃদ্ধা মায়ের চুলে তেল লাগিয়ে দিচ্ছিল। কারো চেহারায় কোনো চিন্তার ছাপ বা ঘাবড়ে যাওয়ার ভাব ছিল না। এটা দেখে কবিতা জোরে চিৎকার করল। সে বলল যে তোমরা এখানে এত নির্লজ্জভাবে আরামে বসে আছো আর ওখানে কোর্টে আমার দামি সময় নষ্ট হচ্ছে, তুমি নিজের অটো নিতে কেন এলে না? মোহন তার মায়ের চুল থেকে হাত সরালো আর খুব শান্ত এবং উদাস চোখে কবিতার দিকে তাকালো। সে একটা শব্দও উচ্চারণ করল না। তার সেই গভীর নীরবতা কবিতাকে শব্দের চেয়েও বেশি বিঁধছিল। কবিতা এবার তার শাশুড়ি সুমিত্রার ওপর ফেটে পড়ল। সে জোরে জোরে বলতে লাগল যে তোমরা অশিক্ষিতই থেকে যাবে। তোমরা কি জানো যে একজন পুলিশ অফিসারের জীবন কেমন হয় আর তার সময় কতটা দামি হয়? আমি থানায় সব ব্যবস্থা করে রেখেছিলাম যে তুমি এলে আমি অটোটা ছেড়ে দেব, তবুও তুমি সময় পৌঁছলে না। তোমরা মানুষ কেহলানার যোগ্য নও, তোমরা পোকামাকড়। মোহনের পক্ষে এবার নিজের মায়ের অপমান আর সহ্য হল না। সে নিজের জায়গা থেকে উঠে একটা গভীর শ্বাস নিল আর খুব শান্ত গলায় বলল যে তোমার যদি আমার এতই চিন্তা ছিল তাহলে সেই দিন থানায় আমার জন্য আওয়াজ তুললে না কেন? তুমি তো পুলিশ অফিসার, তুমি খুব সহজেই জানতে পারতে যে আমি কোনো নিয়ম ভাঙিনি।
কিন্তু তোমার মনে হলো যে আমি তোমার চেয়ারের ফায়দা তুলতে চাইছি। তুমি তো নিজের চাকরি আর ক্ষমতার নেশায় এতই চুর হয়ে আছো যে তোমার মানবিক সম্পর্ক আর আবেগ দেখাই যায় না। মোহনের এই কথাটা কবিতার হৃদয়ে কোনো ভারী পাথরের মতো লাগল, কিন্তু তার অহংকার তার ভালোবাসার চেয়ে অনেক বড় ছিল। সে রাগে নিজের পা ঠুকতে ঠুকতে বাইরে বেরোল, নিজের গাড়িতে বসল আর সেখান থেকে ধুলো উড়িয়ে চলে গেল। একজন সাচ্চা মানুষ যে তোমার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করে দিল, আর তুমি তার সাথে এমন নিচু আচরণ করছো। কিন্তু উর্দির চমক আর শহরের হাওয়ায় অন্ধ হয়ে যাওয়া কবিতা নিজের বাবা মাকেই চরম অপমান করে বসল। সে পরিষ্কার বলে দিল যে আপনারা আমার জীবনে নাক গলাবেন না, আমার এখন আপনাদের মতো ছোট লোকদের কোনো প্রয়োজন নেই। কবিতার এই বিষাক্ত আচরণে তার বাবা মায়ের মন চিরতরে ভেঙে গেল এবং তারা তাদের মেয়ের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলল। তার নিজের ভাইও তাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু কবিতাও তাকে গালবন্ধ করে নিজের বাড়ি থেকে বের করে দেয়। এখন কবিতা দুনিয়ার চোখে একেবারে একা হয়ে গিয়েছিল, শুধু তার সেই মিথ্যে প্রতিপত্তি আর অহংকারই তার সঙ্গী ছিল। কবিতা নিজের সরকারি বাড়িতে কাজ করার জন্য চম্পা নামের এক মাঝবয়সী পরিচারিকা রেখেছিল। কবিতা নিজে সকালে তাড়াতাড়ি বেরিয়ে যেত এবং গভীর রাতে বাড়ি ফিরত। একদিন দুপুরে চম্পা বাড়ির কিছু জিনিস কিনতে বাজারে গিয়েছিল। সেই বাজারেই সুমিত্রাও বাড়ির কিছু রেশন কিনতে এসেছিলেন। চম্পা সুমিত্রাকে দেখতে পেয়ে তার কাছে এলো এবং খুব ঘাবড়ে গিয়ে বলতে লাগল যে মাঝি, ম্যাডামের বাড়িতে রোজ একজন অচেনা সাহেব আসেন, তিনিও পুলিশের পোশাকে থাকেন। ছুটির দিনে তো তিনি সারাদিন ওনাদের বাড়িতেই থাকেন। যখনই সেই সাহেব আসেন তখন ম্যাডাম খুব খুশি হন। তিনি ভালো জামাকাপড় পরেন এবং দুজনে ঘরে বন্ধ হয়ে জোরে জোরে হাসেন। আমার তো সেখানে কাজ করতে খুব ভয় লাগে। এই কথা শুনেই সুমিত্রার বুক ধকধক করতে লাগল। তিনি বুঝতে পারছিলেন না যে বৌমাকে তার ছেলে দেবীর মতো পুজো করেছিল, সে এত নিচু আর নোংরা কাজ কিভাবে করতে পারে। চম্পা সুমিত্রাকে পরিষ্কার বলে দিল যে ম্যাডাম আমাকে কড়া নির্দেশ দিয়েছেন যেন আমি আপনাদের পরিবারের কারো সাথে দেখা না করি, তাই আমি এখন যাচ্ছি। সুমিত্রা ভারী মন নিয়ে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে তিনি খুব অস্থির হয়ে পড়লেন এবং এদিক ওদিক পায়চারি করতে লাগলেন। তিনি ভাবছিলেন যে এই নোংরা কথাটা কি মোহনকে জানানো উচিত। মোহন আবার এটা শুনে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে নেয় বা নিজের প্রাণ না দিয়ে দেয়। কিন্তু একজন সাচ্চা স্বামীর কাছ থেকে এত বড় আর ঘৃণ্য সত্য কিভাবে লুকানো যেতে পারে। রাতে যখন মোহন ক্লান্ত হয়ে খেতে বসল, তখন সুমিত্রা আর থাকতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে তাকে বাজারের সব কথা বলে দিলেন। মা জানালেন যে কিভাবে এক পরপুরুষের কারণে সেই সরকারি বাড়িতে এসব চলছে আর কবিতা কিভাবে তাদের ধোঁকা দিয়েছে। মোহনের হাত থেকে খাবারের গ্রাস ছিটকে থালায় পড়ে গেল। তার চোখ লাল হয়ে গেল। সে নিজের হাত এত জোরে মুঠি করল যে তার শিরাগুলো ফুলে উঠল। সে নিজের মায়ের সামনে কসম খেল যে সে নিজের চোখে এই সত্যিটা দেখবে এবং এর ফয়সালা করবে। পরের দিন সকালে রবিবার ছিল আর কবিতার থানা থেকে ছুটি ছিল। মোহন নিজের মাকে সাথে নিল এবং কাউকে কিছু না জানিয়ে সোজা কবিতার সরকারি বাড়িতে পৌঁছে গেল। দরজায় পৌঁছে মোহন লাগাতার কয়েকবার জোরে জোরে বেল বাজাল। অনেকক্ষণ পর্যন্ত কোনো আওয়াজ এলো না। তারপর কিছুক্ষণ পর দরজা খুলল। ভেতর থেকে কবিতা নিজের ঘুমন্ত চোখ মুছতে মুছতে বাইরে এলো। দরজায় মোহন এবং তার মাকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে কবিতার মুখে সব রং উড়ে গেল। সে ভীষণ ঘাবড়ে গেল এবং নিজের চুরি ধরা পড়ার ভয়ে অস্বস্তি লুকানোর জন্য রাগে চিৎকার করতে লাগল। সে বলল যে তোমরা এখানে না ডাকতে কিভাবে চলে এলে? তোমাদের আমার বাড়ির ভেতর আসার সাহস কিভাবে হলো? বেরো এখান থেকে। মোহন তার কোনো প্রশ্নেরই কোনো উত্তর দিল না। সে খুব কঠোরভাবে কবিতাকে কাঁধে ধাক্কা দিল এবং সোজা বাড়ির ভেতর বেডরুমের দিকে ঢুকে গেল। বেডরুমের ভেতরের দৃশ্য দেখে মোহনের শরীরে রক্ত ফুটতে লাগল এবং তার চোখের সামনে সব লাল হয়ে গেল। ঘরের মাঝখানে রাখা একটা খুব বড় আর আরামদায়ক খাটে একটা অল্পবয়সী লোক জামা ছাড়া শুয়েছিল। একজন স্বামীর জন্য তার জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে, যে তার স্ত্রী, যাকে সে নিজের রক্ত ঘাম দিয়ে লালন করেছে, সে অন্য কোনো পুরুষের সাথে শুয়ে আছে। মোহনের মাথা অসাড় হয়ে গেল। সে ঘুরল এবং নিজের পুরো শক্তি দিয়ে কবিতার গালে এমন এক সজোরে চড় কষাল যার আওয়াজ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল। কবিতা এই আকস্মিক হামলায় টলমল করে মাটিতে পড়ে গেল। চড়ের আওয়াজ শুনে সেই অচেনা লোকটি ঘাবড়ে গিয়ে বিছানা থেকে উঠে বসল। সে তাড়াতাড়ি নিজের জামা পরতে পরতে খুব অহংকারের সাথে বলল যে তোমার সাহস কিভাবে হলো কবিতার গায়ে হাত তোলার? তুমি কে, দুকড়ির মানুষ, আর এখানে কি করছো? কবিতা নিজের লাল হয়ে যাওয়া গাল হাত বোলাতে বোলাতে সেই লোকটির দিকে তাকালো এবং খুব ঘৃণামাখা গলায় বলল যে বিক্রম, এটাই আমার সেই অশিক্ষিত আর গণ্ডমূর্খ স্বামী, যার জন্য আমার জীবন নরক হয়ে গেছে। বিক্রম নামটা শুনে মোহন বুঝতে পারল যে এই সেই বিক্রম যে কবিতার সিনিয়র পুলিশ অফিসার। এটা শুনে মোহন রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে বিক্রমের দিকে ঝাঁপিয়ে পড়ল যাতে তাকে প্রাণে মেরে ফেলতে পারে, কিন্তু তখনই তার মা মাঝখানে এসে মোহনের হাত শক্ত করে ধরে ফেলল। মা কাঁদতে কাঁদতে বলল যে বাবা, নিজের হাত এই নোংরামিতে লাগাস না,
এই মহিলা এখন আমাদের কোনো কাজের নয়। যে মহিলা নিজের স্বামীর আত্মত্যাগ ভুলে অন্য কারো বাহুডরে চলে যায়, সে মানুষ বলার যোগ্য নয়। নিজের মায়ের চোখের জল দেখে মোহন একটা লম্বা আর গভীর শ্বাস নিল এবং নিজের ফুটন্ত রাগকে নিয়ন্ত্রণে আনল। মোহন মাটিতে বসে থাকা কবিতার দিকে তাকিয়ে খুব ঠান্ডা গলায় বলল যে তাহলে এই ছিল তোমার সেই জরুরি কাজ আর তোমার সেই বড় মর্যাদা, যার জন্য তুমি আমাদের সাজানো সংসার ভেঙে দিলে। তোমার এই নতুন সঙ্গী অন্য কেউ নয়, বরং তোমারই সিনিয়র পুলিশ অফিসার বিক্রম। আমি এখন সব জেনে গেছি যে তোমার ট্রেনিংয়ের সময় থেকে এর সাথে তোমার নোংরা সম্পর্ক ছিল। এর জন্যই আমার ময়লা জামাকাপড় থেকে তোমার দুর্গন্ধ আসতে শুরু করেছিল, আর তুমি আমাকে থানা থেকে অপমান করে বের করে দিয়েছিলে। এখন যখন সব সত্যি আয়নার মতো সামনে এসেই গেছে, তখন কবিতাও নিজের নির্লজ্জতার সব সীমা পার করে দিল। সে মাটি থেকে উঠে সোজা দাঁড়িয়ে বলল যে হ্যাঁ, এটা সত্যি, আর ভালোই হয়েছে যে তোমরা দুজন এসব নিজের চোখে দেখে নিলে। আমি একজন বড় অফিসার, আর তুমি একজন সামান্য অটো চালক। আমাদের কোনো মিল নেই। বিক্রম আমার স্তরের মানুষ। এখন আমার তোমার মতো ছোট আর গরিব মানুষের সাথে এই মিথ্যে আর দমবন্ধ করা সম্পর্ক টিকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আজকের পর কখনো নিজের এই অলক্ষণে মুখ আমাকে দেখিও না। মোহন কিছু না বলে দরজার দিকে ঘুরে গেল। তার মাও চুপচাপ মাথা নিচু করে তার পেছন পেছন হাঁটতে লাগল। তখনই কবিতা পেছন থেকে জোরে আওয়াজ দিল আর বলল যে থেমে যাও। সে ভেতরের ঘরে গেল আর একটা ফাইল নিয়ে এলো। সে সেই ফাইলটা মোহনের মুখের ওপর পুরো শক্তি দিয়ে ছুঁড়ে মারে বলল যে আমি তোমার নামে ডিভোর্সের কাগজ অনেক আগেই তৈরি করে রেখেছিলাম। এগুলোতে তোমার অশিক্ষিতদের মতো সই করো আর আমার জীবন থেকে চিরকালের জন্য দূর হয়ে যাও। মোহন এক মুহূর্ত দেরি না করে কোনো চোখের জল না ফেলে সেই কাগজগুলোতে সই করে দিল এবং চিরকালের জন্য সেই অলক্ষণে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি ফিরে মোহন তার ছোট্ট বাড়ির এক কোণে মাথা ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। তার জীবন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সে ভাবছিল যে এখন সে নিজের ভবিষ্যৎ কিভাবে গড়বে। তার অটোও চলে গেছে, আর তার স্ত্রীও। তার কাছে বাঁচার কোনো উদ্দেশ্য ছিল না। সুমিত্রা তার একমাত্র ছেলের এই জীবন্ত লাশের মতো অবস্থা দেখতে পারছিলেন না। একদিন তিনি উঠলেন এবং ঘরের কোণে রাখা একটা খুব পুরনো লোহার সিন্দুক খুলতে লাগলেন। সেই সিন্দুকে মোহনের বাবার কিছু পুরনো জিনিস আর কাগজ রাখা ছিল। মা সেই সিন্দুকে কিছু খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে পুরনো জিনিসপত্র উলটপালট করার পর মায়ের হাতে একটা হলুদ রঙের খুব পুরনো ভাঁজ করা কাগজ পড়ল। সেই কাগজ নিয়ে মা ধীরে ধীরে মোহনের কাছে এলেন। তিনি সেই কাগজটা মোহনের হাতে ধরিয়ে দিয়ে বললেন যে বাবা, একটু এটা পড়ে বল তো কী লেখা আছে। হয়তো তোর বাবার কোনো পুরনো আমানত। মোহন অনিচ্ছা সত্ত্বেও সেই পুরনো কাগজটা খুলল। সে যেমন যেমন সেই কাগজটা পড়তে লাগল, তার চোখ বড় বড় হতে লাগল। তার চোখের চাহনিতে বিস্ময় ফুটে উঠল। মোহন এক ঝটকায় নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। সে তার মাকে বলল, মা, এ তো আমাদের গ্রামের সেই অনাবাদী জমির কাগজ, যেটাকে বাবা একদম অকেজো মনে করে বহু বছর আগে ছেড়ে দিয়েছিলেন। পরের দিনই মোহন শহরের এক নামী উকিলকে দিয়ে সেই কাগজগুলো পরীক্ষা করাল। উকিল পরীক্ষা করার পর যা জানালেন তা শুনে মোহনের চোখ কপালে উঠল। শহরের উন্নয়ন খুব দ্রুত হচ্ছিল এবং সেই পুরনো অনাবাদী জমি এখন জয়পুর শহরের সবচেয়ে দামি এবং অভিজাত এলাকার ঠিক মাঝখানে চলে এসেছে। সেই জমিতে এখন একটি বিশাল মল তৈরি হতে যাচ্ছিল। সেই জমির দাম এখন হাজারে নয়, বরং কোটিতে। ভাগ্য মোহনের জন্য এক বিশাল নতুন দরজা খুলে দিয়েছিল। যে মোহনকে কবিতা তার দারিদ্র্যের খোঁটা দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, আজ ঈশ্বর তাকে উজাড় করে সম্পদ দিয়েছেন। মোহন দেরি না করে এক বিল্ডারের সাথে সেই জমির চুক্তি করল এবং কিছুদিনের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা চলে এলো। এখন মোহন আর রাস্তায় ধাক্কা খাওয়া এক গরিব অটোচালক ছিল না। সে সবার আগে শহরের একটি খুব শান্ত এবং সুন্দর এলাকায় একটি বিশাল প্রাসাদোপম বাংলো কিনল। তার মায়ের জন্য সুখ স্বাচ্ছন্দ্যের সব জিনিসের ব্যবস্থা করল। কিন্তু মোহন খুব বুদ্ধিমান ছিল। সে জানত যে শুধু টাকা দিয়ে মানুষের প্রকৃত সম্মান পাওয়া যায় না। টাকা দিয়ে পেট ভরতে পারে, কিন্তু কবিতা তার আত্মসম্মানে যে ক্ষত দিয়েছিল তা কেবল উচ্চ মর্যাদা দিয়েই ভরানো সম্ভব। তার সেই মর্যাদা চাই যার অহংকার কবিতার ছিল। মোহন ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব তুখর ছিল, কিন্তু ঘরের অভাব আর কবিতার পড়াশোনার খরচ জোগাতে গিয়ে সে তার বইয়ের জগৎকে অনেক পিছনে ফেলে এসেছিল। এখন মোহন ঠিক করল সে আবার পড়বে এবং এমন এক শিখরে পৌঁছবে যা দেখেই নিষ্ঠুর পৃথিবী অবাক হয়ে যাবে। সে শহরের সবচেয়ে ভালো এবং দামি কোচিং সেন্টারে ভর্তি হল। সে দিনরাত এক করে পুলিশ অফিসার হওয়ার প্রস্তুতি শুরু করল। সে দিনে 18 ঘণ্টা করে পড়ত। তার চোখে কেবল একটাই লক্ষ্য ছিল, খাকি উর্দি। অন্যদিকে মোহনের মা এই বিশাল বাংলোয় হাত গুটিয়ে বসে না থেকে নতুন বাড়িতেই আচার ও পাঁপড় তৈরির একটি ছোট কাজ শুরু করলেন। তিনি ছোটবেলা থেকেই খুব সুস্বাদু আচার বানাতেন। কিছুদিন পর সেই পরিচারিকা চম্পা, যে কবিতার বাড়িতে কাজ করত, সে কাঁদতে কাঁদতে সুমিত্রার কাছে এলো। সে জানালো যে কবিতা তাকে কোনো দোষ ছাড়াই খুব বাজেভাবে অপমান করে কাজ থেকে বের করে দিয়েছে এবং এখন তার কাছে সন্তানদের খাওয়ানোর মতো
মতো টাকাও নেই। সুমিত্রার মন ছিল অনেক বড় এবং পরিষ্কার। তিনি পুরনো সব কথা ভুলে গিয়ে সেই অসহায় চম্পাকে নিজের কাছে কাজে রেখে দিলেন। ধীরে ধীরে মায়ের হাতের তৈরি আচারের স্বাদ পুরো জয়পুর শহরে ছড়িয়ে পড়ল এবং তাদের এই ছোট কাজ একটি বিশাল ব্যবসায় পরিণত হল। এখন মোহনের ঘরে সুখ এবং টাকার কোনো অভাব ছিল না। টাকা জলের মতো আসছিল, শুধু অভাব ছিল মোহনের সেই সাফল্যের যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 2 বছর পর্যন্ত মোহন বাইরের জগতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল। সে তার ঘরের জানালা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এবং শুধু বইয়ের সমুদ্রে ডুবে থাকত। সে কোনো উৎসব পালন করেনি, কোনো আত্মীয়র বাড়ি যায়নি। আর একদিন তার এই কঠোর তপস্যা ফল দিল। যখন রাজস্থান পুলিশ বিভাগের ফাইনাল রেজাল্ট বের হলো, তখন মোহন পুরো রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিল। মোহনের সরাসরি এসপি পদে নিয়োগ হলো। এটি কোনো সাধারণ ব্যাপার ছিল না। এই খবর বনের আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল। পরের দিন জয়পুরের সব খবরের কাগজের প্রথম পাতায় মোহনের ছবি ছাপা হলো এবং তার নিচে মোটা অক্ষরে লেখা ছিল, এক গরিব অটোচালক হলেন শহরের সবচেয়ে বড় এসপি। মোহনের এই সংগ্রামের কাহিনী রাতারাতি পুরো দেশে ভাইরাল হয়ে গেল। বড় বড় টিভি চ্যানেল তার সাক্ষাৎকার নেওয়ার জন্য তার বাংলোর সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে লাগল। মোহন খুব শান আর গর্বের সাথে তার পুলিশের নতুন খাকি উর্দি পরল, যার কাঁধে তারাগুলো জ্বলজ্বল করছিল। সে তার মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিল। সুমিত্রার চোখে আজ আনন্দের জল বইছিল। মোহনকে যখন নিজের পোস্টিং বেছে নেওয়ার সুযোগ দেওয়া হলো, সে ইচ্ছে করেই জয়পুরের সেই এলাকাটি বেছে নিল যেখানে কবিতা এবং তার প্রেমিক অফিসার বিক্রম কাজ করত। সে কারো ওপর প্রতিশোধ নিতে চায়নি, কিন্তু সে এটা অবশ্যই দেখতে চেয়েছিল যে সময়ের চাকা যখন উল্টো ঘোরে তখন মানুষের অহংকারের কী দশা হয়। এদিকে কবিতার জীবন এক ভয়ানক নরকে পরিণত হয়েছিল। যে সিনিয়র অফিসার বিক্রমের জন্য সে তার হাসি খুশি সংসার ভেঙেছিল, সে আসলে ছিল এক বিশাল প্রতারক এবং শয়তান মানুষ। বিক্রম আগে থেকেই বিবাহিত ছিল এবং তার 2টি বড় সন্তানও ছিল। এই কথাটি সে কবিতার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সে কবিতাকে কেবল তার শারীরিক লালসা এবং আমোদ প্রমোদের জন্য ব্যবহার করেছিল। যখন কবিতা কিছুদিন পর এই সত্যিটা জানতে পারল এবং সেই নোংরা অফিসারের সাথে সম্পর্ক শেষ করার চেষ্টা করল, তখন সেই শয়তান তার আসল এবং খফনাক রূপ দেখালো। সে কবিতাকে একটি ভিডিও দেখালো। সেই ভিডিওটি ছিল তখনকার, যখন কবিতা এক বড় অপরাধীকে ছেড়ে দেওয়ার বদলে লক্ষ লক্ষ টাকার ঘুষ নিয়েছিল। বিক্রম সেই ভিডিওটি নিজের মোবাইলে লুকিয়ে রেকর্ড করে রেখেছিল। সে কবিতার ঘাড় ধরে হুমকি দিল যে যদি সে তার কাছ থেকে দূরে যাওয়ার কথা ভাবে বা কাউকে তাদের সম্পর্কের কথা জানায়, তবে সে এই ভিডিও পুরো বিভাগ এবং মিডিয়ায় ভাইরাল করে দেবে। কবিতা সেই ভিডিও দেখে ভয় কুঁকড়ে গেল। তার চাকরি এবং মিথ্যে সম্মান চলে যাওয়ার ভয় তাকে গ্রাস করল। এখন কবিতা সেই অফিসারের এক অসহায় দাসে পরিণত হয়েছিল। সেই লোকটি প্রতিদিন কবিতাকে ব্ল্যাকমেইল করত এবং তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। কবিতা তিল তিল করে শেষ হয়ে যাচ্ছিল। তার যে অহংকার একসময় মোহনের সামনে ফেটে পড়ত, তা এখন ধুলোয় মিশে গিয়েছিল। সে ঠিকমতো খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিল। তার চেহারার সেই উজ্জ্বলতা হারিয়ে গিয়েছিল এবং তাকে খুব দুর্বল, রুগ্ন এবং বয়স্ক দেখাতে শুরু করেছিল। বিক্রম তার উপর এত বিধিনিষেধ চাপিয়ে দিয়েছিল যে সে কারো সাথে ফোনে কথা পর্যন্ত বলতে পারত না এবং নিজের ইচ্ছে মতো কোথাও যেতেও পারত না। ইতিমধ্যে শহরে নতুন এসপি আসার খবরে পুরো পুলিশ মহলে চাঞ্চল্য সৃষ্টি হল। সবাই জানতে পেরেছিল যে নতুন এসপি আর কেউ নয়, স্বয়ং মোহন। কবিতা যখন এই খবর শুনল, তার মনে হলো কেউ যেন তার মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করেছে। যে মানুষটিকে সে সবার সামনে গণ্ডমূর্খ আর অশিক্ষিত বলে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজ সে তার সবচেয়ে বড় বস হয়ে আসছে। কবিতা লজ্জায় মাটির সাথে মিশে যেতে চাইল। সে বুঝতে পারছিল না যে সে মোহনের সামনে কিভাবে দাঁড়াবে। নতুন এসপির সংবর্ধনার জন্য পুলিশ হেডকোয়ার্টারে এক বিশাল এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শহরের সমস্ত ছোট বড় পুলিশ কর্মকর্তা, নেতা এবং সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। বিক্রমও সেখানে ছিল। কবিতাও ভয়ে নিজের মুখ লুকিয়ে সেই অনুষ্ঠানে পৌঁছেছিল। সে তার মুখ লুকানোর অনেক চেষ্টা করল। সে একদম পিছনের সারির চেয়ারে গিয়ে বসল যাতে কারো নজর তার ওপর না পড়ে। কিন্তু স্টেজে দাঁড়িয়ে থাকা মোহনের তীক্ষ্ণ নজর সেই ভিড়ের মধ্যেও তার সেই বিশ্বাসঘাতক স্ত্রীর ওপর পড়ল। মোহন মাইক হাতে নিল এবং তার শান্ত অথচ গাম্ভীর্যপূর্ণ গলায় সবাইকে সম্বোধন করতে শুরু করল। সে তার ভাষণের মাঝখানে ইচ্ছে করেই ইন্সপেক্টর কবিতার নাম নিল এবং বলল, আজ আমাদের মধ্যে এমন এক সাহসী মহিলা ইন্সপেক্টর উপস্থিত আছেন যিনি পুলিশ বিভাগের নাম উজ্জ্বল করেছেন।
আমি চাইব তিনি স্টেজে আসুন এবং তার অভিজ্ঞতা থেকে দুটি কথা বলুন। কবিতার নাম শুনতেই পুরো হলে হাততালির রোল উঠল। সবাই কবিতার দিকে তাকাতে লাগল। কবিতার পা কাঁপছিল এবং তার বুক ধড়ফড় করছিল। তার মনে হচ্ছিল সে স্টেজের দিকে নয়, বরং ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। ভারী পায়ে সে স্টেজের সিঁড়ি বাইতে লাগল। যেমনই সে মোহনের সামনে পৌঁছালো, সে মাথা তুলে মোহনের দিকে তাকালো। মোহনের উর্দি জলজল করছিল এবং তার চোখে কোনো রাগ বা ঘৃণা ছিল না, বরং সেখানে ছিল এক গভীর প্রশান্তি, যা কবিতাকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল। সেই শান্তি ছিল একজন বিজয়ীর। কবিতা কাঁপতে কাঁপতে মাইক হাতে নিল, কিন্তু তার শুকিয়ে যাওয়া গলা থেকে কোনো আওয়াজ বেরোল না। হঠাৎ তার মাথায় পুরনো স্মৃতিগুলো ভিড় করতে লাগল। কিভাবে সে মোহন কাঠফাটা রোদে অটো চালাত, কিভাবে সে মোহনকে থানা থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল, কিভাবে সে ডিভোর্সের কাগজ তার মুখের উপর ছুঁড়ে মেরে দিয়েছিল। এসব ভেবে কবিতার মাথা ঘুরে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং সে সবার সামনে স্টেজের উপর জ্ঞান হারিয়ে ধপাস করে পড়ে গেল। পুরো হলে হইচই পড়ে গেল। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হলো এবং কবিতাকে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মোহনও একজন এসপি হিসেবে হাসপাতালে পৌঁছালো, যাতে সমস্ত প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন হয়। ডাক্তার বাইরে এসে মোহনকে জানালেন, স্যার, এই ইন্সপেক্টর ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছেন। ইনি বেশ কয়েকদিন ধরে ঠিকমতো কিছু খাননি এবং ইনি চরম বিষণ্ণতা অর্থাৎ ডিপ্রেশনের শিকার। এনার মস্তিষ্কের শিরা ফেটে যেতে পারে। মোহন এটা শুনে অবাক হয়ে গেল। সে ভাবল, যে মহিলা কয়েক বছর আগে নিজের ক্ষমতার ওপর এত অহংকার করত, তার এই দশা কি করে হল। কিছুদিন পর কবিতা হাসপাতাল থেকে ছুটি পেল। সে তার সরকারি বাড়িতে ফিরে এলো, কিন্তু এখন সে পুরোপুরি ভেঙে পড়েছে। সে এখন বুঝতে পারছিল যে তার সত্যিকারের স্বামীকে ছেড়ে সে কত বড় এবং ভয়ানক ভুল করেছে। সে মোহনের সাথে দেখা করে নিজের অপরাধের ক্ষমা চাইতে চায়। সে মোহনের কাছে ক্ষমা চাইতে চেয়েছিল। একদিন কবিতা খুব সাহস করে বাজারের দিকে বের হল। সে খুব সাধারণ জামাকাপড় পরেছিল এবং তার চুলগুলোও ছিল উস্কো খুস্কো। তাকে দেখতে অবিকল একজন ভিখারিনীর মতো লাগছিল। তখনই তার নজরে এলো সামনে থেকে আসা তার প্রাক্তন শাশুড়ি সুমিত্রা। সুমিত্রা এখন খুব দামি এবং চমৎকার পোশাক পরেছিলেন এবং তার মুখে এক অন্যরকম আভা আর প্রশান্তি ছিল। তিনি একটি বড় গাড়ি থেকে নামলেন। কবিতা দৌড়ে গিয়ে সবার সামনে বাজারে তার পায়ে লুটিয়ে পড়ল। সে হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, মাঝি, আমাকে চিনে নিন, আমি আপনার বৌমা কবিতা। সুমিত্রা চশমার আড়াল থেকে মনোযোগ দিয়ে নিচে তাকালেন। কবিতা এতই দুর্বল আর রুগ্ন হয়ে পড়েছিল যে তাকে এক দেখায় চেনা কঠিন ছিল। সুমিত্রা নিজের পা সরিয়ে নিলেন এবং খুব কড়া ও রুক্ষ গলায় বললেন, আমার কোনো বৌমা নেই। তুমি কে? আর এভাবে সবার সামনে আমাকে মাঝি কেন বলছো? কবিতা দুই হাত জোর করে মিনতি করতে লাগল। মাঝি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সেই শয়তান বিক্রম আমাকে বরবাদ করে দিয়েছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আর মোহনকে বলুন যেন ও আমাকে আবার আপন করে নেয়। আমি এখন সব ঠিক করে দেব। সুমিত্রা খুব কঠোরভাবে জবাব দিলেন, মেয়ে, তুই আমার ছেলের যে পরিষ্কার মনটা ভেঙেছিস আর ওকে যে চোখের জল দিয়েছিস, তার এই জন্মে কোনো ক্ষমা নেই। তুই প্রতারণার যে বীজ বুনেছিলি, আজ সেই তিক্ত ফসলই কাটছিস। ভগবান তোকে তোর কর্মের ফল দিয়ে দিয়েছেন। এখন আমাদের পথ চিরদিনের মতো আলাদা। এই বলে সুমিত্রা পিছন ফিরে না তাকিয়েই তার বিলাসবহুল গাড়িতে চড়ে সেখান থেকে চলে গেলেন। কবিতা বাজারের মাঝখানে মাটিতে বসে পাগলের মতো কাঁদতে লাগল। লোকজন তাকে রাস্তাঘাটের কোনো উন্মাদ ভেবে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এখন কবিতার সহ্য করার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে সোজা সেই সিনিয়র অফিসার বিক্রমের বাড়িতে পৌঁছে গেল। সে পাগলের মতো সেই অফিসারের কলার চেপে ধরল এবং চিৎকার করে বলতে লাগল, তুই আমার জীবন নরক বানিয়ে দিয়েছিস। তুই আমাকে কোথাও যাওয়ার জায়গা রাখিসনি। এখন আমি আর তোর এই নোংরা জালে থাকব না। তোকে যদি সেই ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল করতে হয় তবে কর, আমার জান নিতে হলে নে, কিন্তু আমি আর তোর এই নোংরা জালে থাকব না। বিক্রম কবিতাকে সজোরে একটা ধাক্কা দিল এবং এক কুৎসিত হাসি হেসে বলল, ঠিক আছে, যদি এটাই তোমার জেদ হয় তবে আজ তোমার খেলা চিরতরে খতম। সেই রাতেই শয়তান বিক্রম কবিতার সেই ঘুষ নেওয়ার ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিল। সকাল হতে না হতেই ভিডিওটি জয়পুর শহরের প্রতিটা মানুষের মোবাইলে পৌঁছে গেল। পুলিশ বিভাগে হুলস্থুল পড়ে গেল। ওপর মহল থেকে তৎক্ষণাৎ কড়া নির্দেশ এলো এবং কবিতাকে তার চাকরি থেকে চিরকালের জন্য বরখাস্ত করা হলো। এক নিমেষে কবিতার সেই উর্দি কেড়ে নেওয়া হলো, যা নিয়ে তার এত অহংকার ছিল। যে প্রতিপত্তির জন্য সে তার হাসি খুশি সংসার উজাড় করেছিল, সেই প্রতিপত্তি আজ ধুলোয় মিশে গেল। তাকে তার সরকারি বাড়িও খালি করতে হলো। কবিতা পুরোপুরি রাস্তায় এসে দাঁড়াল। সে দিশেহারা হয়ে রাস্তায় রাস্তায় ছুটছিল। কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না।
সে একটা ফোন বুথ থেকে তার নিজের ভাইকে ফোন করল এবং কাঁদতে কাঁদতে সাহায্য চাইল। কিন্তু তার ভাই পরিষ্কার বলে দিল, তোমার এই অহংকার আর নোংরা কাজের জন্যই আমাদের বাবা মা তিলে তিলে মারা গেছেন। তুমি আমাদের কাছে সেদিনই মরে গেছ যেদিন তুমি মোহনের মতো দেবতার মতো মানুষকে ধোঁকা দিয়েছিলে। আমার বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। ভাইয়ের কথা শুনে কবিতার হাত থেকে ফোনটা খসে মাটিতে পড়ে গেল। এখন পুরো শহরে তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। সে রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে মোহনের নতুন বাংলোর সামনে গিয়ে পৌঁছাল। বিশাল বাংলো, বাইরে বন্দুক হাতে 2 সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। কবিতা পাগলের মতো গার্ডদের সাথে লড়াই শুরু করল এবং চিৎকার করে মোহনের নাম ধরে ডাকতে লাগল। শোরগোল শুনে মোহন নিজে বাইরে এলো। কবিতা মোহনকে দেখে তার পায়ে আছড়ে পড়ল এবং অনুনয় বিনয় করতে লাগল, মোহন, আমাকে বাঁচাও, আমার চাকরি চলে গেছে, আমার থাকার ঘর নেই, আমাকে তোমার বাড়িতে একটা কাজের লোক করে রেখে দাও, শুধু এখান থেকে রাস্তায় তাড়িয়ে দিও না, আমি তোমার স্ত্রী, আমার উপর দয়া করো। মোহন খুব শীতল এবং কঠোর নজরে তার সেই নিরুপায় স্ত্রীর দিকে তাকাল। সে বলল, তুমি আমার স্ত্রী নও। ডিভোর্সের কাগজে তুমি নিজে নিজের ইচ্ছায় সই করে আমার মুখে ছুঁড়ে মেরে গিয়েছিলে। আজকের পর যদি তুমি আমার বাড়ি বা আমার পরিবারের আশেপাশেও আসার চেষ্টা করো, তবে মনে রেখো আমি এই শহরের এসপি। পুলিশের লাঠি দিয়ে পিটিয়ে তোমাকে চিরকালের জন্য জেলে পচাবো। মোহন ঘুরে তার গার্ডদের বলল, এই ভিখারি মহিলাকে এখান থেকে এক্ষুনি তাড়াও। গার্ড কবিতার কলার ধরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। মোহন ভেতরে চলে গেল এবং সজোরে বাড়ির বড় লোহার গেটটা বন্ধ করে দিল। সেই ভারী দরজা বন্ধ হওয়ার শব্দ কবিতার বুকে হাতুড়ির মতো বিঁধল। সে সারা রাত রাস্তায় পড়ে পড়ে কাঁদল, কিন্তু কেউ তার একটা আর্তনাদও শুনল না। কয়েক মাস ধরে কবিতা পাগলের মতো জয়পুরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াল। তার জামাকাপড় ছেড়ে গিয়েছিল। সে ডাস্টবিনের স্তূপ থেকে পচা খাবার কুড়িয়ে খেত আর রাতে রাস্তার ধারে নেড়ি কুকুরদের সাথে ঘুমাত। তার মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে গিয়েছিল। সে পথ চলতি মানুষকে থামিয়ে বলতো, আমি একজন ইন্সপেক্টর, আমাকে আমার অটোটা দিয়ে দিন, আমাকে মোহনের কাছে যেতে হবে। কিন্তু লোকজন তাকে পাগল ভেবে পাথর ছুঁড়ে মারত আর তাড়িয়ে দিত। একদিন শহরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। কবিতা সেই মোড়েই বসেছিল যেখানে সে প্রথমবার খাকির অহংকারে মোহনের অটো বাজেয়াপ্ত করেছিল। শীত আর খিদে তার শরীর থরথর করে কাঁপছিল। হঠাৎ তার মোহনের সেই হাসিমাখা মুখটা মনে পড়ল, যখন সে ভালোবাসা দিয়ে তাকে নিজের হাতে খাইয়ে দিত। এক গভীর এবং যন্ত্রণাদায়ক আর্তনাদ কবিতার গলা দিয়ে বেরিয়ে এলো এবং তারপর তার নিঃশ্বাস চিরতরে থেমে গেল। পরের দিন সকালে সেই মোড়ে ডাস্টবিনের ধারে একটি বেওয়ারিশ লাশ পড়েছিল, যা তুলে নেওয়ার মতোও কেউ ছিল না। সেই লাশটি ছিল সেই অহংকারী এবং সুন্দরী ইন্সপেক্টর কবিতার, যে নিজের এক ভুল লালসার জন্য তার সব কিছু বাজি লাগিয়ে দিয়েছিল। বন্ধুরা, এই গল্প আমাদের এটাই শেখায় যে মানুষের কখনো নিজের সাফল্য আর প্রতিপত্তি নিয়ে অহংকার করা উচিত নয়। যে মানুষটি খারাপ সময়ে আপনার পাশে দাঁড়িয়েছিল, যে আপনাকে গড়ে তুলেছে, তাকে কখনো ধোঁকা দেবেন না। কারণ সময়ের চাকা যখন ঘোরে, তখন বড় বড় অহংকারীরও দম্ভ ধুলোয় মিশিয়ে দেয়। কবিতা যদি তার স্বামীকে সম্মান করত, তবে আজ সে এক সুখের জীবন কাটাত, কিন্তু তার নিজের কর্মই তাকে এই ভয়ঙ্কর মৃত্যু পর্যন্ত পৌঁছে দিল।